গ্রামবাসী মাইকে ঘোষণা দিয়ে জামাত নেতাদেরকে দৌড়ানি দিল। জামাত নেতারা আওয়ামী লীগ নেতার 100 একর জমি, কৃষি জমি বালু ভরাট করতে এসেছিল। সেই বালু ভরাট করতে এসে গ্রামবাসীরা তাদেরকে দৌড়ানি দিয়েছে। গ্রামবাসীরা বলেছে যে কৃষি জমিতে বালু ভরাট করতে চায় জামাত নেতা, কিন্তু এই ধরনের কৃষি জমি ভরাট করার আগে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন লাগবে, যে কোনো কৃষি জমি এইভাবে ভরাট করতে পারবে না। গ্রামবাসী ধাওয়া দিয়েছে। কয়েকদিন আগে তারেক রহমান যখন বলছিল আলুর ন্যায্য দামের কথা, সেই সময় জামাত কিন্তু ট্রোল করছিল। তারা স্লোগান দিচ্ছিল যে আলু না গণভোট, আলু না গণভোট। একজন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা বক্তব্য দিয়েছে যে কৃষকের আলুর ন্যায্য দাম পেতে হবে, এইটা বেশি জরুরি গণভোটের চেয়ে, এইটুকু বলেছে। জামাত সেটাকে ট্রোল করে বলেছে আলু নাকি গণভোট। এদের কমন সেন্স দেখেছেন, আজকে তার প্রতিদান পেল। ভাইরে ভাই, মাইকে ঘোষণা দিয়ে দৌড়ানি। চলেন আমরা নিউজটা দেখি। এটা চট্টগ্রামের সীতাকুণ্ডের একটা ঘটনা। একটু যদি দেখি, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নে স্থানীয় কৃষক ও গ্রামবাসী মসজিদে মাইকে ঘোষণা দিয়ে জামাত নেতাদের ধাওয়া করেছে। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল কুমিরা ইউনিয়ন জামাত নেতা জসিম উদ্দিন এবং সীতাকুণ্ড পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার রোহান উদ্দিন। আচ্ছা, স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এটা একটা আওয়ামী লীগ নেতার কেনা জমি 100 একর। সেই জায়গায় বালি ভরাট করতে গেছে জামাত। আজকে মনে হচ্ছে যে দেখেন, এই জামাত এই জায়গায় সালাউদ্দিন ভাইকে দোষ দিয়েছিল যে সালাউদ্দিন ভাই এস আলম দখল করেছে। আওয়ামী লীগের সময়ে জামাতে ইসলাম এস আলমের কাছে এই ইসলামী ব্যাংকে আমানত হিসেবে রেখে গেছিল, এবং আওয়ামী লীগ যখন চলে গেছে তখন এস আলম গ্রুপ আবার ইসলামী ব্যাংকে জামাতের হাতে দিয়ে গেছে। জামাতের আমির বলেছে যে ইসলামী ব্যাংক তাদেরই এবং তাদের কোলে ফিরে এসেছে, অথচ জামাতের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা গোলাম পরোয়ার বলছে ইসলামী ব্যাংক তাদের কোনো প্রতিষ্ঠান না। বস্তুত যখন বিএনপি নোটিশ করেছে যে ইসলামী ব্যাংকের লোকদেরকে নির্বাচনে সম্পৃক্ত করা যাবে না, ভোট গ্রহণে সম্পৃক্ত করা যাবে না, তখন গোলাম পরোয়ার বলেছে যে ইসলামী ব্যাংক তাদের কোনো প্রতিষ্ঠান না। আমি যে বলেছিলাম দাঁড়িপাল্লাকে আপনারা যেভাবে ন্যায়ের প্রতীক হিসেবে দেখান, দাঁড়িপাল্লা কি আসলেই ন্যায়ের প্রতীক? এখানে জামাতের দাঁড়িপাল্লা কি অন্তত ন্যায়ের প্রতীক, নাকি এটা ভেজালের প্রতীক? গোলাম পরোয়ার বলছে ইসলামী ব্যাংক তাদের প্রতিষ্ঠান না। বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করবে যে ইসলামী ব্যাংক জামাতের কোনো প্রতিষ্ঠান না? আজকে যেভাবে বলছে যে ইসলামী ব্যাংকে কর্মকর্তা কর্মচারীদের ভোট গ্রহণে আপত্তির বিষয়ে তারা বলে এইটাতে অন্যায় হচ্ছে এবং এটা জামাতে ইসলামের না। তার মানে দেখেন, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, মানে জামাত ইসলামী ব্যাংককে সাজাইছেই তাদেরকে দিয়ে মেকানিজম করে ভোট চুরি করার জন্য। এই বিষয়টা যখন ধরা খাইছে তখন বলতেছে এটা তাদের প্রতিষ্ঠান না, অথচ জামাতের আমির বক্তব্য দিয়েছিল যে তাদের ব্যাংক তাদের কোলে আবার ফিরে এসেছে। এই যাদের মুনাফিকি, তাদেরকে আজকে গ্রামবাসী মাইকিং করে ধাওয়া দিয়েছে। আর বলবি তোরা কৃষকের বিরুদ্ধে, সরি, আর বলবেন আপনারা কৃষকের বিরুদ্ধে? বলেন, বললে এইভাবে দৌড়ানি খাবেন, মাইকে ঘোষণা দিয়ে দৌড়ানি দিবে। মাথায় রাখবেন এটা। দাঁড়িপাল্লায় যেরকম প্রতারণা করা যায়, তেমনি জামাতও একটি প্রতারক দল। এবং কেন আমি এই জামাতের বিরুদ্ধে লাগলাম? ভাইয়েরা, যেই দিন আমরা গণঅভ্যুত্থানের পরে বিজয় উৎসব করছিলাম, তখন দেখে দেখে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো আঘাত করছিল জামাত শিবিরের লোকেরা। মুজিবনগরের কথা জানেন, মেহেরপুরে, সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানের একটা ছবি দিচ্ছি। এইভাবেই ভেঙে মাটির সঙ্গে মিশে দেয় জামাত শিবিরের লোকেরা। আর একটা ভিডিও দিচ্ছি, এখানে দেখেন,
এই ভিডিওটা দেখেন, আপনারা বুঝতে পারবেন যে জামাত শিবির রাজাকারের প্রজন্মগুলো তাদের বাপেদের পরাজয় এবং আত্মসমর্পণ মানতে পারছে না। আমি কবে থেকে তাদের বিরুদ্ধে গেলাম জানেন? যেই দিন তারা একটা বক্তব্য দিল যে জামাতে রাজাকারের সংখ্যা মাত্র 37 জন, তারা বক্তব্য দিল 8060 জন আওয়ামী লীগের রাজাকার, 1024 জন বিএনপিতে রাজাকার। আজকে সেই বক্তব্যটি এখানে শোনার জন্য আমি দিচ্ছি। দেখেন, আপনাদের মধ্যে কি 10,000-এর তালিকার মধ্যে এখনো দ্বিতীয় অবস্থানে আপনারা নেই? রাজাকারের তালিকায় না। আওয়ামী লীগ যে 10,000-এর তালিকা করেছে দ্বিতীয় অবস্থানে তো আপনারা ধরেন কেন? না, কেন আওয়ামী লীগের তালিকা আপনি অস্বীকার করবেন কেন? তার দলে হচ্ছে 8,300 কতজন, আপনারা হলো রাজাকারের 200। এ কত বড় জালিম, নিমক হারাম, যেই বিএনপি এদেরকে জায়গা দিছে, ধানের শীষ নিয়ে নির্বাচন করার সুযোগ দিছে, আজকে আইসা বলতেছে যে বিএনপিতে রাজাকারের সংখ্যায় দ্বিতীয়, আর আওয়ামী লীগকে তো 1 নম্বরে বলছেই। আজকে সেই তথ্যটি তুলে ধরব। 2019 সালে রাজাকারের সংখ্যা নিয়ে একটি গবেষণা হয়, সেইখানে মাত্র 10,789 জনের নাম আসে। সেইখানে জীবিত রাজাকারদের মধ্যে প্রসিদ্ধ রাজনীতিবিদ 78 জন জামাত শিবিরের নাম আসে, যে জামাতের 78 জন প্রসিদ্ধ রাজনীতিবিদ যারা এখন ফোকাসে আছে তাদের নাম এসেছে। সেইখানে বাকি যারা রাজাকার, সেই রাজাকাররা কোন দলের তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করা হয়নি। যে 78 জনের নাম আসছে সে 78 জনের পাশে লেখাও হয়নি যে এরা জামাতের। বেসিক্যালি জামাতের বর্তমানের পদে ছিল যারা, তাদের মধ্যে 78 জন ছিল এইখানে। সেই সংখ্যাটাকে জামাত উল্টায় দিয়ে লিখেছে 37 জন মাত্র জামাতে রাজাকার। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসেন্টের পক্ষ থেকে বলা হয়েছে জামাত শিবিরের ছড়ানো এই গুজবটি পুরোপুরি মিথ্যা। 2019 সালে জামাত তখন একটা ফটোকার্ড তৈরি করে, সেই ফটোকার্ডে তারা লিখে 8060 জন আওয়ামী লীগ যারা রাজাকার, 1024 জন বিএনপি যারা রাজাকার, মাত্র 37 জন জামাতের। তারা এই ফটোকার্ড বানিয়ে ছড়িয়ে দেয়। ঠিক তখনই বিডি ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান এটাকে কাউন্টার দিয়ে এটা যে মিথ্যা, এইরকম কোনো তালিকা রাজাকারের তালিকায় নাই তা প্রচার করে। সেই সময় লজ্জায় এবং মাথা নিচু করে জামাত শিবির সেটা প্রচার বন্ধ করে। কিন্তু গণ অভ্যুত্থানের পরে এই যে আমরা বিজয় অর্জন করলাম, সেই ফাঁকে তারা সেই আলাপ আবারও ঢুকে দিয়ে গেল যে রাজাকারের সংখ্যায় 8060 জন আওয়ামী লীগ, 2 নম্বরে আছে বিএনপি 1024 জন এবং 37 জন। এবং জামাত শিবিরের আলোচকরা বিভিন্ন আলোচনা গিলেই এই মিথ্যাটা বলে। আমার একটা প্রশ্ন ছিল, এর আগে আমি করেছিলাম, যে আওয়ামী লীগে যদি রাজাকারের সংখ্যা বেশি হয়, বিএনপি যদি 2 নাম্বার হয়, জামাত শিবিরের অনুসারী যারা আছো, গোলাম আজমের অনুসারী যারা আছো, তোমরা কেন রাজাকার শব্দ বললে মন খারাপ করো? কেন? আমরা যখন রাজাকারের নাতিপুতি বা এই ধরনের আলাপগুলো আসে, তখন জিজ্ঞাসা হয় যে রাজাকার ছিল 1971 সালে, ঠিক এই সময়ে এসে এই শব্দটা প্রাসঙ্গিক কেন? ভাই রে ভাই, যখন কেউ বলে গোলাম আজমের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, গোলাম আজমের বাংলা যখন বলে, তখন তো আমাদেরকে ধরেই নিতে হয় যে সে যেহেতু গোলাম আজমের অনুসারী, গোলাম আজমকে আদর্শ মনে করে, আর গোলাম আজম যেহেতু এই বাংলাদেশকে মানে না, গোলাম আজম যেহেতু বাংলাদেশকে স্বীকৃতি দিতে দেয় নাই, গোলাম আজমরা যেহেতু এদেশের নারীদেরকে ধর্ষণ করেছে, গোলাম আজমরা যেহেতু শিশুদেরকে হত্যা করেছে, গোলাম আজমরা যেহেতু পাকিস্তানিদেরকে দেখিয়ে দিয়েছে কোথায় কোথায় মুক্তিযোদ্ধাদের পরিবার আছে, তাদেরকে হত্যা করেছে, বাস্তবতা হলো পাকিস্তান এখান থেকে 1000 কিলোমিটার দূর থেকে যুদ্ধ করতে এসেছে। এখানে তাদের 7 দিন টিকার কথা না, 7 দিনের মধ্যেই পরাজয় হওয়ার কথা।
কারণ দূরত্ব অনেক বড়। তাদেরকে 9 মাস ধরে টিকিয়ে রেখেছিল এই জামাত শিবির রাজাকার। বলবেন তখন শিবির নামে সংগঠন ছিল না। শিবির নামের সংগঠনটি সেই সময় সেই ছাত্র সংঘ নামে ছিল। সেই সংঘ আজকে শিবির হয়ে যায়, নাম বদলিয়ে তারা আজকে দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা দেখলাম তাদের মূল টার্গেট মুক্তিযুদ্ধ। এবং গণ অভ্যুত্থানের পরে তারা প্রত্যেকটা মুহূর্তে বলার চেষ্টা করলো মুক্তিযুদ্ধের চেতনা আর খায় না। তারা মুক্তিযুদ্ধের চেতনা, স্পিরিট, আমাদের দেশ জন্মের যে ঘটনা সেটাকে বস্তা পচা ঘটনা বলে উল্লেখ করতে থাকলো। এবং তাদেরই একজন বক্তা আজহারি সাহেব তিনি বললেন রাজাকার শব্দটি আগে ঘৃণার ছিল, কিন্তু এটা নাকি এখন সম্মানের। এ লজ্জা আমরা কোথায় রাখবো? কার বক্তব্য ওয়াজ আমরা বছরের পরে বছর শুনেছি যে এই কথাটা বলে গেল যে রাজাকার শব্দটি সম্মানের। আজহারি হুজুর, এদেশের হাজারো বিপদে আপদে আমরা এই দেশ ছেড়ে চলে যাই নাই। আপনি কিন্তু ওয়াজের ময়দান ছেড়ে বাংলাদেশ থেকে বিদেশে চলে গিয়েছিলেন। আমরা ডেকেছি আপনি আসেন, আপনাকে নিয়ে আমরা রাজপথে মিছিল শুনবো, আপনার নিয়ে আরেকটা ওয়াজ মাহফিল শুনবো। আপনাকে কেউ বাংলাদেশে আনতেও পারে নাই। আজকে এসে আমরা যখন লড়াই করে এখানে বিজয় অর্জন করলাম তখন আইসা বিরাট বড় প্যান্ডেলে ঘোষণা করে দিলেন রাজাকার শব্দটা সম্মানের। প্রিয় ভাইয়েরা, দাড়িপাল্লায় যে ভেজাল আছে এই কথাটি যে কালকে আলাপ শুরু করেছি, আজকে তার প্রমাণ দিয়ে গেলাম রাজাকারের সংখ্যা নিয়ে। বিডি ফ্যাক্ট চেক, দ্য ডিসেন্ট সহ অনেকগুলো গণমাধ্যমে ক্রস চেক করা হয়েছে যে এই ব্যাখ্যা জামাত দিচ্ছে তা কোনো গণমাধ্যমে আসেনি। জামাত শিবির কোনো গণমাধ্যমে দেখাতে পারবে না, কারণ এটা পুরোপুরি একটা মিথ্যা প্রপাগান্ডা। আর যেই বিএনপি তাদের জায়গা দিয়েছিল সেই বিএনপিকে বলতেছে রাজাকারের 2 নম্বরের তালিকায় আছে, আর আওয়ামী লীগ 1 নম্বরের তালিকায় আছে। জামাত শিবিরের বিরুদ্ধে আমি সেদিন থেকে অবস্থান নিয়েছি যেদিন থেকে তারা 24কে এস্টাবলিশ করার চেষ্টা করেছে, 24কে এস্টাবলিশ করার চেষ্টা করেছে 71-এর বিকল্প হিসেবে, এবং এমনভাবে উপস্থাপন করছে যে নতুন বাংলাদেশ এসে গেছে, 71-এর আর প্রয়োজন নাই। আরে নেমক হারামের দল, নতুন বাংলাদেশই যদি হয় নতুন পতাকা কোথায়? নতুন বাংলাদেশ যদি হয় নতুন সংবিধান কোথায়? নতুন বাংলাদেশ যদি হয় নতুন মানচিত্র কোথায়? নতুন সীমানা কোথায়? নতুন নীতিমালা কোথায়? সেই একই বাংলাদেশ, একই পতাকা, একই মানচিত্র, একই সীমানা আমাদের মুক্তিযোদ্ধারা অর্জন করেছিল। সেইখানে একটা রাজনৈতিক লড়াইয়ে একটা রাজনৈতিক দলকে পরাজিত করে আজকে বয়ান শিখাচ্ছ যে নতুন বাংলাদেশ। তাই তো, নতুন বাংলাদেশে লক্ষ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, আর সেই ইজ্জত কেড়ে নিয়েছ এই রাজাকাররা। নতুন বাংলাদেশ অর্জনে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, সেই নতুন বাংলাদেশ জন্ম দিয়েছে আমাদের মুক্তিযোদ্ধারা, এই রাজাকাররা না। তারা এই মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়েও প্রপাগান্ডা ছড়ায়। জামাতিদের বাবা ছড়িয়ে দিয়েছে মুক্তিযুদ্ধে নাকি মাত্র 2000 মানুষ মরে গিয়েছিল। আরে মুক্তিযুদ্ধে তো পাক বাহিনী 8 থেকে 10,000 মানুষ মারা গেছিল। তাহলে যে 10,000 পাক বাহিনীর লোক মারা গেছে তারা এক একজন যদি 20 জন করে মারে কতজন হয়? আর জীবিত যারা ছিল তারা কতজন মারছে? পাকিস্তানের এই হত্যাযজ্ঞ রাজাকাররা যদি সহযোগিতা না করত তাহলে এত বড় কখনো হইতো না। তারা যে মুক্তিযুদ্ধে আমাদের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলে, এক একটা বদ্ধভূমির এক একটা কূপে, এক একটা গণকবরে 80 থেকে 90 জন, 100 জন এরকম মাথার খুলি পাওয়া গেছে। আর একটা বদ্ধভূমিতে শত শত এরকম গণকবর পাওয়া গেছে। যদি একটা গণকবরে শত শত এরকমভাবে লাশ পাওয়া যায় আর একটা বদ্ধভূমিতে শত শত গণকবর থাকে, বাংলাদেশের 40টি জেলায় এরকম বদ্ধভূমি ছিল প্রায়। তাহলে 40টি বদ্ধভূমিতে কতগুলো মানুষ নিহত হয়েছিল, কতগুলো মানুষকে হত্যা করেছিল। জামাত শিবিরের এই ব্যাখ্যাকে কি বলবেন? শরীর জ্বলে যায়, মাথা ঠিক থাকে না, মুক্তিযুদ্ধ নিয়ে নোংরামি করছে। তাই তো বলেছি দাড়িপাল্লা দেখলেই ন্যায় নীতি খুঁজবেন না। দাড়িপাল্লার মধ্যে প্রতারণা আছে,
দাড়িপাল্লায় ফাঁকি দেওয়া যায়, দাড়িপাল্লায় চিটিংবাজি করা যায়। আর সেই চিটিংবাজি করছে এই যুগের দজ্জাল, যারা ভূমিকম্প নিয়ে প্রশ্ন তোলে যে জামাত ক্ষমতায় আসলে ভূমিকম্প নিয়ন্ত্রণ করবে। এই যুগের দজ্জাল, যারা দজ্জালের মতো দুই হাতে জান্নাত এবং বেহেশত দেখিয়ে বলে তোমরা জান্নাতে যাবা না বেহেশতে যাবা, জান্নাতে গেলে এই রাজাকারদেরকে ভোট দাও। তাহলে বলেন দাড়িপাল্লা নিয়ে যে ব্যাখ্যা দিয়েছি সেটা কি একেবারেই অমূলক?